ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2024-এর জন্য আমাদের জেনারেল সায়েন্সের ওপরে যে সিরিজটা চালু করা হয়েছিল, আজকে তার ক্লাস নাম্বার 8। তোমরা এগুলোকে মক টেস্ট আকারেও নিতে পারো। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে। পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত মৌলগুলিকে চ্যালকোজেন পরিবার বলা হয়? তো আমাদের যে মডার্ন ডে পিরিয়ডিক টেবিল আছে, সেই পিরিয়ডিক টেবিলের চ্যালকোজেন পরিবার কোন গ্রুপটাকে বলা হয়? গ্রুপ নাম্বার 14, গ্রুপ নাম্বার 15, গ্রুপ নাম্বার 16 এবং গ্রুপ নাম্বার 17। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গ্রুপ নাম্বার 16। আচ্ছা, এই গ্রুপেই কিন্তু অক্সিজেন অবস্থান করে। অনেক সময় কিন্তু এটাকে অক্সিজেনের গ্রুপও বলা হয়ে থাকে, ঠিক আছে? তো অনেক সময় কিন্তু ডাইরেক্ট কোশ্চেনও দিতে পারে যে অক্সিজেন কোন গ্রুপের অন্তর্গত, অপশান দিয়ে দিল চ্যালকোজেন, তো সেক্ষেত্রে কিন্তু চ্যালকোজেন সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, গ্রুপ নাম্বার যে 17 আছে, এটাকে কি বলা হয়ে থাকে মনে রাখতে হবে, এটাকে কিন্তু হ্যালোজেন গ্রুপ বলে। আর গ্রুপ নাম্বার 18কে কি বলে? গ্রুপ নাম্বার 18কে কিন্তু নোবেল গ্রুপ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, একটা নিউমেরিক্যাল দিয়েছে লেন্সের থেকে, যে একটি উত্তল লেন্সের ক্ষমতা যদি +4 ডায়াপ্টার হয় তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? দেখো, সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, এখানে এই যে +4 ডায়াপ্টার তোমরা দেখতে পাচ্ছ, এর মানে কিন্তু বুঝে নিতে হবে যে এটা কিন্তু হচ্ছে একটা কনভেক্স লেন্স, অর্থাৎ এটা কিন্তু একটা উত্তল লেন্স, ঠিক আছে? কারণ উত্তল লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য সেটাই কিন্তু কেবলমাত্র পজিটিভ হয়। আচ্ছা, এবার দেখো একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, যদি আমাদেরকে পাওয়ার বের করতে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 1/f বের করতে হয়। এবার ঠিক এর উল্টোটাই হবে, যদি আমাদেরকে ফোকাস বের করতে হয় তাহলে আমাদেরকে 1/পাওয়ার করতে হবে। তো আমরা ফোকাস বের করব এখানে, তো আমাদেরকে কি করতে হবে? এখানে 1/ আমাদের এখানে কত আছে? এখানে কিন্তু আছে 4 ডায়াপ্টার, ঠিক আছে? এখানে আমি দিলাম 4 ডায়াপ্টার। এবার দেখো, এই যে 4 ডায়াপ্টার আছে, এটাকে কি করতে হবে? এটাকে কিন্তু আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে হবে। তো 1/4 করলে আমরা কত পাই? 1/4 করলে কিন্তু আমরা 0.25 পাই, ঠিক আছে? তো 0.25। এবার এটা কিন্তু কিসে বেরিয়েছে? এটা কিন্তু মিটারে বেরিয়েছে, কারণ তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে যখনই আমরা পাওয়ার বা ফোকাল লেন্থ ক্যালকুলেশন করি তখন কিন্তু আমাদেরকে ফোকালটা সবসময় মিটারে কনভার্ট করে নিতে হয়। কিন্তু তোমরা অ্যান্সারে দেখতে পাবে অ্যান্সার কিন্তু প্রত্যেকটা কিসে আছে? অ্যান্সার কিন্তু প্রত্যেকটা সেন্টিমিটারে আছে। তো মিটারকে সেন্টিমিটার করতে গেলে আমাদেরকে কি করতে হবে? মিটারকে সেন্টিমিটার করতে গেলে কিন্তু আমাদেরকে এই যে 0.25 আছে, সেই 0.25-এর সাথে কী করতে হবে? 100 গুণ করতে হবে। তো 100 গুণ করলে এটা কেটে গেল। তো আলটিমেটলি আমাদের যেটা অ্যান্সার হচ্ছে সেটা কিন্তু হচ্ছে 25 সেন্টিমিটার। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা অপশান কিসে আসছে? প্রত্যেকটা অপশানে কিন্তু সেন্টিমিটারে আছে। তাই আমাদের যেটা অ্যান্সার বেরিয়েছিল, অর্থাৎ আমাদের ফোকাল কিন্তু বেরিয়েছিল 0.25 মিটারে। তার কারণ যখন আমরা এই ফর্মুলাটায় অঙ্কটা করি যে P=1/f বা F=1/p, তখন যে ফোকালটা আসে সেটা কিন্তু অলওয়েজ কিসে আসে? মিটারে আসে। তো মিটার থেকে সেটাকে আমাদেরকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে কি করতে হবে? এটা দিয়ে গুণ করে দিতে হবে। তো গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব 25 সেন্টিমিটার। অনেক সময় কিন্তু কোশ্চেনের যে অ্যান্সারটা সেটা মিটারে থাকে, মিটারে থাকলে খুব ভালো, মিটার দিয়ে হয়ে যাবে, কিন্তু সেন্টিমিটারে থাকলে কিন্তু তোমাকে এই কাজটা করে নিতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, যে নিচের কোন কোষীয় অঙ্গাণুটিকে অ্যালার্লিক বডি বা শর্করা তৈরির কারখানা বলা হয়? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট নাকি লাইসোজোম? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? অ্যানাবলিক বডি বা শর্করা তৈরির কারখানা কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা, এই যে শর্করা তৈরি বা গ্লুকোজ, এটা কোথায় হয়? এটা কিন্তু মনে রাখবে যে অন্ধকার দশা আছে, আমাদের যে গাছের ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা আছে, সেই অন্ধকার দশায় কিন্তু যে এটিপি আর যে NADPH তৈরি হয় আলোক দশা থেকে, সেখান থেকেই কিন্তু কি হয়? সেখান থেকে কিন্তু এই গ্লুকোজটা তৈরি হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে কি বলে আমরা প্রত্যেকে জানি? পাওয়ার হাউস অফ দ্য সেল বলে। রাইবোজোমের কাজ আমরা প্রত্যেকেই জানি যে নিউক্লিয়াস, এখানে কিন্তু কি হয়? যে প্রোটিনটা সংশ্লেষিত হয়ে থাকে। আর লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে আমরা প্রত্যেকে জানি, এটাকে কিন্তু সুইসাইডাল ব্যাগ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, যে নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি শূন্য? নিচের কোন মৌলটির কোনো রকম কোনো ইলেকট্রন আসক্তি নেই? দেখো, ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন আসক্তি মানে কিন্তু হচ্ছে ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা। এইবার তোমরা যদি অপশানগুলো দেখো, ফ্লুরিনের কত? ফ্লুরিন কিন্তু হচ্ছে তোমার, ফ্লুরিনের যে পারমাণবিক ক্রমাঙ্ক সেটা কত? সেটা কিন্তু হচ্ছে 9। অর্থাৎ এটাকে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে 2 আর 7 পাচ্ছি। আচ্ছা, ক্লোরিনের কত? ক্লোরিন কিন্তু 17। তো এটাকে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে 2 8 7 পাচ্ছি। আচ্ছা, এবার দেখো অক্সিজেন যদি আমরা নিয়ন করি, নিয়নের হচ্ছে 10 পারমাণবিক সংখ্যা, তো এটা হচ্ছে 2 আর 8 হচ্ছে। আর অক্সিজেনের কত? অক্সিজেনের কিন্তু হচ্ছে 8, 2 আর 6 হচ্ছে। এবার দেখো, এর মধ্যে থেকে কোনটার শেল সম্পূর্ণ কমপ্লিট? আমরা জানি যে লাস্ট কক্ষে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সেটা
যেটা কারোর সাথে কোনো রকম রিয়াকশান করে না, সেটা স্টেবল থাকে। তো একমাত্র আমরা নিয়নকেই দেখতে পাচ্ছি যে নিয়ন কারোর সাথে কোনো রকম রিয়াকশান করবে না, তার কারণ ওর যে লাস্ট শেলটা আছে সেটা কিন্তু কি, সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আছে। যখন ওর কমপ্লিট আছে তখন ও কেন অন্যের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু বাদবাকি যে ফ্লোরিন আছে, বাদবাকি যে ক্লোরিন আছে, বাদবাকি যে অক্সিজেন আছে, এরা কিন্তু দেখো এদের কিন্তু লাস্ট শেলটা কমপ্লিট নয়, সেই কারণের জন্য কিন্তু এরা অন্য ইলেকট্রনকে নিজের দিকে টানার চেষ্টা করবে, একমাত্র নিয়ন করবে না। আর মনে রাখতে হবে নিয়ন কেন করবে না, তার কারণ নিয়ন কিন্তু হচ্ছে একটা নোবেল গ্যাস, আর এটা কিন্তু তার লজিক্যাল এক্সপ্লেনেশন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আবার একটা নিউমেরিক্যাল দিয়েছে যে একটি 20 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বস্তুটির গতিশক্তি কত হবে বা কাইনেটিক এনার্জি কত হবে। তো কাইনেটিক এনার্জি বের করার একটা ফর্মুলা আমরা শিখেছি অনেক আগেই, তো হাফ ইন্টু mv স্কোয়ার। আচ্ছা এখানে আমাদেরকে কী করতে হবে, হাফটা ফর্মুলার এম মানে কি, এম মানে হচ্ছে মাস, এখানে মাস হচ্ছে 20 কেজি, আর ভি মানে কি, ভি মানে কিন্তু হচ্ছে যেটা আমাদের ভেলোসিটি দিয়েছে, বেগ দিয়েছে, সেটাকে কী করতে হবে, সেটাকে কিন্তু স্কোয়ার করতে হবে। তো এবার আমরা এখানে পেয়ে যাচ্ছি হাফ ইন্টু 20, 5 স্কোয়ার করলে আমরা কত পাবো, 5 স্কোয়ার করলে পাবো 25, 2 দিয়ে যদি 20কে কাটি তাহলে হচ্ছে 10। তো আলটিমেটলি আমাদের যেটা অ্যান্সার হচ্ছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে 250 জুল। কত নম্বর অপশানে আছে, অপশান বি, অপশান বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে শব্দের বেগ বায়ুর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হবে। দেখো উষ্ণতার সাথে কি হয়, উষ্ণতার সাথে কিন্তু এটা কি, এটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ উষ্ণতাকে যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু বায়ুর যে বেগ আছে সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু একটা এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রায় 0.61, ঠিক আছে, 0.61 মিটার পার সেকেন্ড বেগ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে টেম্পারেচার যেটা আছে সেই টেম্পারেচারের সাথে কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কি, যে আমাদের সাউন্ডের যে ভেলোসিটি আছে, ঠিক আছে, সাউন্ডের যে স্পিডটা আছে সেটা কিন্তু সম্পূর্ণটা বৃদ্ধি পায়, অর্থাৎ এটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা বাড়লে কিন্তু এটাও বাড়বে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানুষের শরীরে কপার বা তামা অধিক সঞ্চিত হওয়ার ফলে কোন রোগটি সৃষ্টি হয়, ইটাই মিনামাটা, উইলসন ডিজিজ নাকি ব্লু বেবি সিনড্রোম। তো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখো আমরা প্রত্যেকটার এক্সপ্লেনেশনে যাব। সবার প্রথম দেখো ইটাই কোনটার জন্য হয়ে থাকে, ইটাই কিন্তু যে ক্যাডমিয়াম দূষণ, ক্যাডমিয়ামের জন্য হয়ে থাকে। মিনামাটা কিসের জন্য হয়ে থাকে, মিনামাটা কিন্তু পারদের জন্য হয়ে থাকে। আর আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কি, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উইলসন ডিজিজ। এটা কিন্তু আমাদের বডিতে যদি তামার পরিমাণ বেশি হয়ে যায় সেটা কিন্তু হয়ে থাকে। আচ্ছা এই ব্লু বেবি সিনড্রোমটা এটা কিসের জন্য হয়ে থাকে, এটা তোমাদের জন্য HW থাকবে, আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে নিচের কোনটি একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা স্ট্রং ইলেকট্রোলাইট। তো সঠিক অ্যান্সার কী হবে, এর মধ্যে কিন্তু সবথেকে তীব্র আমরা দেখতে পাচ্ছি যে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কিন্তু একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা স্ট্রং ইলেকট্রোলাইট পদার্থ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে লেন্সের ক্ষমতা মাপার একক কি। তো ইউনিট চ্যাপ্টার থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা পরীক্ষাতে অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে। তো ইউনিট থেকে দেখো একটা কোশ্চেন আবার, যে লেন্সের ক্ষমতা মাপার SI ইউনিট কি। তো সেটা কিন্তু হচ্ছে ডায়াপ্টার, যেটাকে কিন্তু D দিয়ে প্রকাশ করা হয়। ওয়াট আমরা প্রত্যেকে জানি, ওয়াট কিসের একক, ওয়াট কিন্তু ক্ষমতা বা পাওয়ারের একক। জুল কিসের একক, জুল কিন্তু দুটো জিনিসের একক, একটা শক্তির একক আর একটা কিন্তু হচ্ছে কার্য, দুটোরই একক। পরবর্তী প্রশ্ন দেখো এখানে ক্যান্ডেলা আছে, ক্যান্ডেলা কিসের একক, ক্যান্ডেলা কিন্তু যে লাইটের যে ইন্টেন্সিটি সেটার কিন্তু একক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে একটি 10 ওহম রোধের তারকে টেনে তার দৈর্ঘ্য 3 গুণ করা হলে তার নতুন রোধটা কত হবে। খুব ইন্টারেস্টিং কিন্তু এই কোশ্চেনটা, এরকম কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষাতে দেখতে পাবে। দেখো রোধের ক্ষেত্রে আর দৈর্ঘ্যের ক্ষেত্রে সবার প্রথম মনে রাখতে হবে যে রোধ আর যে দৈর্ঘ্য আছে সেটা কি, সেটা কিন্তু তোমার হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ এটা কিন্তু সরল সমানুপাত সম্পর্ক রাখে। দৈর্ঘ্য বাড়লে কিন্তু রোধও বাড়বে, ঠিক আছে। দেখো এর কিন্তু একটা ফর্মুলা আছে, জেনারেলি যদি দৈর্ঘ্য n বাড়ে তাহলে কিন্তু নতুন রোধ n স্কোয়ার হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে দৈর্ঘ্য 3 গুণ বেড়েছে, তাহলে 3 স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ কিন্তু 9 গুণ হয়ে যাবে। অর্থাৎ প্রথম যে রোধটা ছিল তার কিন্তু 9 গুণ হয়ে যাবে। প্রথমে কত ছিল 10, তার সঙ্গে যদি আমরা 9 গুণ করি তো আলটিমেটলি কিন্তু কী হয়ে যাবে, আলটিমেটলি আমাদের যে মানে রোধ সেটা কিন্তু 90 ওহম হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। কি বললাম আর একবার বলছি, দৈর্ঘ্যের সাথে রোধের সরল সমানুপাতিক সম্পর্ক, রোধ বাড়লে দৈর্ঘ্য বাড়ে, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে। এইবার ব্যাপারটা হচ্ছে যদি দৈর্ঘ্য n বাড়ে তাহলে কিন্তু রোধ n স্কোয়ার গুণ বেড়ে যায়। তাহলে রোধ এখানে 3 গুণ বেড়েছে, তাহলে এখানে আমাদের যে রোধের যে আলটিমেট যেটা আমরা পাবো সেটা কিন্তু আমাদের 9 গুণ বাড়বে প্রথম রোধটার থেকে। তো প্রথম রোধটা ছিল 10, তার সঙ্গে আমরা 9 গুণ করব, অর্থাৎ 90 ওহম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে অগ্নি নির্বাপক যন্ত্রে বা ফায়ার এক্সটিংগুইশার যন্ত্রে কোন যন্ত্র ব্যবহার করা হয়, মানে কোন গ্যাসটা ব্যবহার করা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কী ব্যবহার করা হয় এখানে কিন্তু যে কার্বন ডাই
অক্সাইড আছে সেই কার্বন ডাই অক্সাইড কিন্তু ব্যবহার করা হয়, তার কারণ আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড কিন্তু আগুন জ্বলতে বা জ্বালাতে কোনোটাতে সাহায্য করে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে আধুনিক পর্যায় সারণীতে ট্রানজিশন যে মেটালগুলো আছে বা সন্ধিগত যে মেটালগুলো আছে সেগুলো কোন ব্লকে অবস্থান করছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এরা ডি ব্লকে অবস্থান করছে, ঠিক আছে, ডি ব্লকে কিন্তু অবস্থান করে এরা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পারমাণবিক বোমায় কোন বিক্রিয়াটা ঘটে? তো এটা তোমাদেরকে আমি অনেকবার করিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি। দেখো পারমাণবিক যে বোমা আছে সেখানে কিন্তু কি হয়, সেখানে কিন্তু অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন হয়, ঠিক আছে, অনিয়ন্ত্রিত, যেটা কিন্তু আনকন্ট্রোলড হয়ে থাকে, ঠিক আছে, কি হয় সেটা কিন্তু আনকন্ট্রোলড হয়ে থাকে। কিন্তু যেটা অ্যাটমিক রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লি যেখান থেকে কিন্তু তড়িৎ উৎপন্ন করা হয় সেখানে কিন্তু কি হয়, সেখানে কিন্তু কন্ট্রোলড করা হয়, ঠিক আছে, কন্ট্রোলড তোমার হচ্ছে নিউক্লিয় বিভাজন করা হয়। তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হবে অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানবদেহের কোন গ্রন্থিকে রাসায়নিক পরীক্ষাগার বলা হয়ে থাকে বা কেমিক্যাল ল্যাবরেটরি বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যকৃৎ বা লিভার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, জলের স্থায়ী ক্ষরতা দূর করার জন্য কোন রেজিন ব্যবহার করা হয়? জিওলাইট। তারপরে কি বলেছে, অ্যাক্টিভেটেড চারকোল, তারপরে সিলিকা জেল, নাকি কোনোটাই নয়? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জলের যে ক্ষরতা বা হার্ডনেস সেটা দূর করার জন্য কিন্তু জিওলাইট ব্যবহার করা হয়ে থাকে। অনেকে কিন্তু জলটাকে শুদ্ধ করার জন্য কি করে, এই জিওলাইট কিন্তু ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 16তম প্রশ্ন, যে চোখের কোন ত্রুটি দূর করতে সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়ে থাকে? দেখো আমি প্রত্যেকটা তোমাদেরকে বলে দিচ্ছি। মায়োপিয়া, আচ্ছা মায়োপিয়া কিসের জন্য? মায়োপিয়া কিন্তু দূরের জিনিসকে দেখার জন্য। এর জন্য কিন্তু কোন লেন্স ব্যবহার করা হয়? এর জন্য কিন্তু যে অবতল লেন্স আছে সেটা ব্যবহার করা হয়। হাইপারমেট্রোপিয়ার জন্য কি? হাইপারমেট্রোপিয়া কিন্তু কাছের জিনিস দেখতে সমস্যা, এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু উত্তল লেন্স দিয়ে কারেক্ট করা হয়। অ্যাস্টিগম্যাটিজম, যেটা আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার, এটার জন্য কিন্তু যে সিলিন্ড্রিক্যাল লেন্স আছে সেই সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। আর এই যে ক্যাটারাক্ট আছে এটা কিন্তু তোমার অপারেশন, যেটাকে আমরা ছানি পড়া বলি, এর সাহায্যে কিন্তু মানে কারেক্ট করা হয় এবং পরবর্তীকালে কিন্তু উত্তল লেন্স দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে পরমাণু নিউক্লিয়াসের আকার মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়ে থাকে? দেখো আবার কিন্তু ইউনিট চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন, ন্যানোমিটার, অ্যামস্ট্রং, ফার্মি নাকি মাইক্রন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফার্মি, ঠিক আছে, ফার্মি এককে কিন্তু এটাকে মাপা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে 1 ফার্মি মানে কত। তো মনে রাখতে হবে যে 1 ফার্মি মানে কিন্তু কত হয়ে থাকে? 10⁻⁻15, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো যে নিচের কোন অ্যাসিডটিকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে H2SO4। আচ্ছা এটা কিন্তু আরেকটাও নাম আছে, এটাকে কিন্তু কিং অফ কেমিক্যালসও বলা হয়ে থাকে। কি বলা হয়? এটাকে কিন্তু কিং অফ কেমিক্যালসও বলা হয়ে থাকে, বা এক কথায় আমরা বলতে পারি রসায়নের রাজাও কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান সবার প্রথম কে নির্মাণ করেছিলেন? নিউটন, গ্যালিলিও, হেনরি ক্যাভেন্ডিশ এবং আইনস্টাইন। দেখো অনেকের কিন্তু একটা কনফিউশন হয় এই স্মল জি আর এই ক্যাপিটাল জি এর মধ্যে পার্থক্য। দেখো সবার প্রথমে স্মল জি বলি, স্মল জি কিন্তু শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ কোনো একটা জিনিসকে আমরা পৃথিবীর ওপরে ছুড়লে সে জিনিসটা কত তাড়াতাড়ি নিচে নেমে আসছে সেটাকেই কিন্তু আমরা স্মল জি দিয়ে প্রকাশ করি। মানে একটা কথায় আমরা বলতে পারি যে পৃথিবী সব বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানছে, এটার যে মান সেটা কিন্তু স্মল জি। আর এই যে ক্যাপিটাল জি আছে এটা কিন্তু পুরো ইউনিভার্সের জন্য, ঠিক আছে, পুরো ইউনিভার্স, ইউনিভার্সের প্রত্যেকটা জিনিস, ছোট কণার থেকে শুরু করে বড় বড় প্ল্যানেট, স্টার, প্রত্যেকটাই কিন্তু নিজেদেরকে নিজেদের মধ্যে আকর্ষণ করছে। তো এটাকে কিন্তু জি দিয়ে, ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করা হয়। তো এই যে ক্যাপিটাল জি, এই ক্যাপিটাল জি এর মান কিন্তু সবার প্রথমে হেনরি ক্যাভেন্ডিশ বের করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টেলোফেজ দশায়, ঠিক আছে, টেলোফেজ দশায় কিন্তু এটা হয়ে থাকে। আচ্ছা মেটাফেজের একটা বৈশিষ্ট্য কি? এই সময় কিন্তু ইকুয়েটার থেকে আবার কি হয়, ইকুয়েটার থেকে কিন্তু পোলের দিকে আবার, পোল থেকে আবার কিন্তু ইকুয়েটারের দিকে যে ক্রোমোজোমগুলো আছে সেই ক্রোমোজোমগুলো কিন্তু স্থানান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সবথেকে বেশি নমনীয় বা ডাকটাইল ধাতু কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গোল্ড। দেখো এই যে ডাকটাইল এই কথাটার মানে বুঝতে হবে। এই শব্দটার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে বা কোনো একটা ধাতুকে যখন আমরা তারে পরিণত করতে পারি তখন সেটাকে কিন্তু ডাকটিলিটি বলে। আমি তোমাদেরকে আগের দিনও বলেছিলাম যে 1 গ্রাম সোনার দিয়ে কিন্তু আমরা 1 কিলোমিটার লম্বা একটা তার বানাতে পারবো, এতটাই কিন্তু ম্যালিয়েবল হয়ে থাকে বা এতটাই কিন্তু নমনীয় হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো এখানে কিন্তু দিয়েছে, দেখো এখানে 2
2 কিলোমিটার দিয়েছে, যে 1 গ্রাম সোনা দিয়ে প্রায় 2 কিলোমিটার লম্বা তার বানানো যায়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? গ্লুকাগন, ইনসুলিন, থাইরক্সিন নাকি অক্সিটোসিন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইনসুলিন। ইনসুলিন কিন্তু শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে, আমরা প্রত্যেকে জানি। গ্লুকাগনের কাজ কি? দেখো গ্লুকাগন কিন্তু যেখান থেকে ইনসুলিন আসে বিটা সেল থেকে প্যানক্রিয়াসে, আর গ্লুকাগন কিন্তু আলফা সেল থেকে আসে। থাইরক্সিনের কাজ কি? থাইরক্সিন কিন্তু আমাদের যে বিএমআই আছে সেই বিএমআই কিন্তু কন্ট্রোল করে। আর অক্সিটোসিনকে কি বলা হয়? অক্সিটোসিনকে কিন্তু লেবার পেন হরমোন বলা হয়, এটা কিন্তু প্রেগনেন্সির জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে এলপিজি সিলিন্ডারে গ্যাসের গন্ধ পাওয়ার জন্য কোন রাসায়নিকটা মেশানো হয়ে থাকে? লিকেজকে, ঠিক আছে, যে লিকেজ কোনো কারণে যদি এলপিজি লিকেজ হয়ে যায় তো সেক্ষেত্রে সেটাকে আইডেন্টিফাই করার জন্য কোন গ্যাসটা ইউজ করা হয়ে থাকে দুর্গন্ধকারক পদার্থ হিসাবে? তো সেটা কিন্তু হচ্ছে ইথাইল মার্কাপটান, ঠিক আছে, ইথাইল মার্কাপটান কিন্তু গ্যাসটা ইউজ করা হয়ে থাকে। ওই কারণের জন্য যখন কোনো গ্যাস সিলিন্ডার লিক করে যে ঝাঁঝালো গন্ধটা আমরা পাই সেটা কিন্তু হচ্ছে এই ইথাইল মার্কাপটান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে উদ্ভিদের কোন হরমোনকে বার্ধক্যরোধী হরমোন বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সাইটোকাইনিন, ঠিক আছে, সাইটোকাইনিন কিন্তু বার্ধক্যরোধী হরমোন বা অ্যান্টি এজিং তোমার হচ্ছে হরমোন হিসেবে কাজ করে। এর কিন্তু একটা অপোজিটও আছে, সেই অপোজিটটা কি? সেটা কিন্তু হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাবসাইসিক অ্যাসিড। এই যে সাইটোকাইনিন আছে এই সাইটোকাইনিনের অপোজিট কিন্তু এই অ্যাবসাইসিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে লাস্ট প্রশ্ন, যে শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শব্দের স্থায়িত্বকাল বা পারসিস্টেন্স অফ হেয়ারিং মানুষের কানে কতক্ষণ থাকে? 1 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 0.1 সেকেন্ড নাকি 0.01 সেকেন্ড? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান সি। এটাকে কিন্তু অনেক সময় আমাদেরকে ভগ্নাংশ আকারেও দিয়ে দেয়, সেটা হচ্ছে কিন্তু 1/10। এটাই কিন্তু আমাদের মাথার ভেতরে, আমাদের ব্রেন কিন্তু এতটুকু সময় পর্যন্তই ওটাকে ক্যারি রাখতে পারে, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।